ঝিলের সাথে অন্যায় করায় ঘাড় ধাক্কা দিয়ে চৈতিকে বার করল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্যর অনুপস্থিতিতে ঝিলকে বৌভাতে বাজেভাবে সাজাচ্ছে চৈতি আর বলে, ঝিল তুমি কিন্তু চোখটায় হাত দিও না, আর এই কাজল যদি ঘেটে যায় না একবার তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। তোমাকে তো আমি সাজাতেই পারলাম না, এত বারবার নড়ো না, খুব সমস্যা হয়। তখন চৈতির কথা শুনে ঝিল বলে, আসলে চৈতি ম্যাডাম, আমি তো এর আগে সেভাবে কখনো সাজিনি, আর এত সাজ আমার ভালো লাগছে না, সেই জন্যই আমার একটু অস্থির লাগছে। তখন চৈতি বলে, বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো সাক্ষ্যর সম্মান জড়িয়ে আছে না, এই বাড়ির সম্মান জড়িয়ে আছে। আজকে তো বাড়িতে সবাই আসবে, সমস্ত বড় বড় গেস্টরা আসবে, আনন্দ হৈহুল্লোড় সব কিছুই হবে। তার মাঝখানে তোমার সাথে কত মানুষ সেলফি তুলবে বলো তো, আর তুমি যদি না সাজো তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাই আজকে তোমাকে একটু হলেও সাজতে হবে। ঝিল তখন বলে, সে না হয় সাজছি, তবে একটু অল্প স্বল্প, বেশি না। এর মধ্যেই বৌভাতের অনুষ্ঠানে এক এক করে গেস্ট আসতে শুরু হয়ে গেছে। তিতির এসে বলে, কই দেখি দেখি ঝিলকে কেমন লাগছে, কি দারুণ লাগছে ঝিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। সবাই আজকে তোমার দিকে ফ্যাল করে তাকিয়েই থাকবে। আর তখন মনে মনে তিতির ভাবে, সত্যি আজকে তোমাকে দেখে কেউ আর ভুলতে পারবে না, তোমার এই লুকসটা সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে। চৈতিদি একদম ঠিক কাজটাই করেছে। একে একে সবাই তো চলে এসেছে, আর চলে এসেছে দাদু ভাই ঠাম্মি। তখনই মেচকা বলে, সত্যি কার সাথে বিয়ে হবার কথা ছিল আমাদের সাক্ষ্যর, আরও কাকে বিয়ে করলো। মাঝে মধ্যে মনে হয় এই বস্তির মেয়েটা আমাদের ছেলেটার মাথাটা একদম ঘুরিয়ে দিয়েছে। কোনোভাবেই কি বস্তির মেয়েটার সাথে আমাদের বাড়ির সম্পর্ক হয়? আমাদের বাড়ি কত বড় লোক, কত এডুকেটেড, আর ওই মেয়েটা সেরকম কিচ্ছু জানে না, কোনো টাকা পয়সা নেই, থাকে তো বস্তিতে। এর মাঝখানেই তখন সাক্ষ্যর মাও রেডি হয়ে চলে এসেছে। এরপর সবাই মিলে তাড়া দেয় আর বলে, বউ কোথায়, তাকে তো দেখছি না। তখনই শতরূপা বলে, ও তো সাজছে, হয়ে যাক নিয়ে আসছি। এরপরেই বলে, পার্লারে তো জীবন কখনো যায়নি, আর এত ভালো করে সাজ কি ওর সহ্য হবে, দেখা যাক কেমন ও সেজেছে। এরপরেই চৈতি তখন বলে, চলো ঝিল, এবার তোমাকে নিয়ে যাই, কারণ এখন তোমাকে না নিয়ে গেলে হবে না। এরপরে ঝিলকে নিয়ে রওনা দিয়েছে। আর যখনই ঝিলকে দেখে সবাই রীতিমতো হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, এ কি সাজ, এ তো আমরা জীবনে কখনো দেখিনি, এরকমভাবে কেউ সাজে নাকি, কেমন লাগছে দেখতে। সবাই যখন হাসছিল তখনও ঝিল বুঝে উঠতে পারেনি কেসটা ঠিক কী হয়েছে। এর মাঝখানেই ঝিল ভাবছে যে যেহেতু ঝিল বস্তির মেয়ে, তাই বস্তির মেয়ে এত সুন্দর সেজে এসেছে বলেই হয়তো সবাই এমনটা হাসছে, কিন্তু কাহিনী যে অন্য কিছুই ছিল সেটা এখনও পর্যন্ত ঝিল বুঝে উঠতে পারেনি। অন্যদিকে সাক্ষ্য রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ব্লেজার পরে বৌভাতের অনুষ্ঠানে আসবে। তার মধ্যেই সাক্ষ্যর বাবা বলে, বাহ, আজকে তোকে দেখতে খুব সুন্দর লাগছে। শোন, গেস্টরা কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছে, আমি ওদিকটা লক্ষ্য রাখছি, আর তোর শ্বশুরবাড়ির লোকজনও শুনলাম এসে গেছে। ওরা যখন খাবে তুই কিন্তু অবশ্যই একবার যাস, ঠিক আছে? সাক্ষ্য তখন বলে, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। এর মাঝখানেই সবাই আসতে শুরু করে দিয়েছে বস্তির লোকজনরা, যাদেরকে দেখার পরেই তিতির বলে, পঙ্গপালগুলো সব আসতে শুরু করেছে। ঝিল বলে, আমি জানি না ওদেরকে কারা বা কে ইনভাইট করেছে এখানে, তবে ওদেরকে পঙ্গপাল বলে তুমি এইভাবে ইনসাল্ট করতে পারো না। ওরা আমার বাড়ির লোকজন, আমি ওদেরকে অনেক ভালোবাসি। তোমার কাছে ওরা পঙ্গপাল হলেও আমার কাছে ওরা আমার ভালোবাসার মানুষজন, তাই তুমি জানোই না কোথায় কি কথা বলতে হয়। তিতির আর কিছু বলতে পারে না, কারণ সবাই এসে অলরেডি ঝিলের দিকে হা করে তাকিয়ে থাকে। ঝিলের মা তখন বলে, এ কি ঝিল, তুই আজকে ঠিক কীভাবে সেজেছিস, তোকে দেখে কেমন অন্য রকমের লাগছে, তুই ভালো করে চোখ মুখটা ধুয়ে আয় তো। এরপরে ঝিল বলে, মা, ওরা আমাকে এত কষ্ট করে সাজিয়ে দিয়েছে, আর বলছো আমি নাকি এখন আবার মুখটুক ধুয়ে আসবো কেন? তখন মিলি বলে, যা না, তুই একবারও নিজেকে দেখেছিস আয়নায়? কিন্তু ঝিল বলে, না দেখিনি, তবে ভালো লাগছে না আমাকে দেখতে। তার মধ্যেই সবাই বলে, কি করে ভালো লাগবে, কেমন যেন লাগছে, কাজলটা বড্ড ঘেটে গেছে। চৈতি তখন মনে মনে ভাবে, ইচ্ছে করেই তো কাজলটা নরম পরিয়েছিলাম, যাতে ও ইচ্ছে করে ঘেটে দিতে পারে, আমার কোনো দায়িত্ব না থাকে। তিতির তখন বলে, সবটাই তো ও নিজে সেজেছে, সেরকম যেরকম বলেছে সেরকমভাবেই করা হয়েছে, আপনাদের মেয়ের চয়েস আপনারাই দেখুন। মিলি বলে,
কি জানি আমার বোন তো এতটা মানে কম বোঝার মেয়ে নয়, ভুলটা কোথায় হয়েছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপর আত্মীয় স্বজন, নামি দামি লোকজন যারাই আসতে থাকে তারাই ঝিলকে দেখে সমালোচনা করতে থাকে। বিশা তখন বলে, ঝিলকে কেমন যেন একটু লাগছে, ইচ্ছে করে মনে হচ্ছে কেউ এই কাজটা করেছে। তার মধ্যেই স্বাক্ষর ডিপার্টমেন্টের লোকেরা চলে এসেছে। তারা অনেক ভালোভাবে দেখতে থাকে ঝিলকে আর বলে, আচ্ছা এরা তো এত বড় লোক, পার্লার থেকে একজনকে নিয়েও আসেনি, এইভাবে সাজিয়েছে। একটা জোকার মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসে আছে, দেখতেই কেমন যেন একটা অদ্ভুত লাগছে, এর থেকে তো বাকিরা ভালো সেজে এসেছে। এরপর সবাই মিলে সমালোচনা করছে। সাক্ষ্য এখনো পর্যন্ত জানেই না যে ঝিলের সাথে চৈতি ঠিক কত বড় অন্যায় করেছে। চৈতি তখন বলে, কি ভেবেছিলে ঝিল, সুখে শান্তিতে সাক্ষ্যর সাথে ঘর সংসার করবে আর আমি সেটা দেখব? সেটা কখনো হবে না, আমি অন্তত হতে দেব না। মিলি বলে, মা আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল আছে, না হলে তো এমনটা হওয়ার নয়, বোন যে এত মানে কম বুঝবে তেমনটা তো নয়। মিনতি বলে, আমারও সেটাই মনে হচ্ছে রে, কেমন যেন লাগছে মেয়েটাকে, সবাই ওকে নিয়ে সমালোচনা করছে, আমার এটা একদমই ভালো লাগছে না। এর মধ্যেই ঠাম্মি বলে, বস্তির সব লোককে দেখলাম নেমন্তন্ন করেছে, সবাই এসে একেবারে সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। তখন সাক্ষ্যর মা বলে, কি আর বলবেন মা বলুন, সাক্ষ্য যা শুরু করেছে তাতে আমাদের আর কারোরই কিছু বলার মতন অবস্থা নেই, ও যেটা ভালো বুঝছে সেটাই করছে। তবে একটা কথা কি বলুন তো, সব সময় এই সব কিছু মেনে নেওয়া যায় না। এরপরই শতরূপা বলে, সবাই এসেছে আর জাস্ট বিয়েবাড়িটা ভরে গেল শুধুমাত্র ওদের জন্য, মানে ওদেরকে এতজনকে নিমন্ত্রণ করা হয়েছে, সব বস্তির শুধু সবাই হয়তো চলে এসেছে এখানে। এর মধ্যেই সাক্ষ্য বলে, আমি তো এখনো পর্যন্ত দেখলামই না ঝিল কেমন সেজেছে, যাই এবারে এই দিকটা মোটামুটি সব ঠিকই আছে। চৈতি এসে বলে, সাক্ষ্য তোর অফিসের যারা মানে হাসপাতালে যারা ছিল তাদের সবাইকে আমি ইনভাইট করেছিলাম, তারা এসেছে, আমি তাদেরকে ওই ঘরটাতে রেখে এসেছি, খাওয়া দাওয়া করছে। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে অসুবিধার কিছুই নেই। এরপর যখন সাক্ষ্য এসে ঝিলকে দেখে জাস্ট অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে এইসবের পিছনে ঠিক কে রয়েছে, কে এইসবের জন্য দায়ী। কারণ ঝিল কখনোই এত ইরেসপন্সিবল না, সে যথেষ্ট একজন রেসপন্সিবল মানুষ, সে কখনোই এরকম সাজতে পারে না। ঘটনাটা যে চৈতি করেছে সেটা আন্দাজ করেই নিয়েছে সাক্ষ্য। সাক্ষ্যর বাড়ির লোকজন যখন দেখে তখন তো তারাও ছিছি করতে থাকে। এরপরেই চৈতিকে ডাকাডাকি শুরু করে সাক্ষ্য আর বলে, এসব কী করেছিস তুই, আর রেগে যায় চৈতির প্রতি। চৈতি যে এত কাণ্ডগুলো ঘটাচ্ছে, প্রথমে ভাত কাপড়ের থালাটা ফেলে দিল আর তারপরে এই ঝিলকে এমনভাবে সাজিয়ে নিয়ে এসেছে যা দেখার পর সবাই রীতিমতো হা হয়ে যায়, অপমান করতে থাকে। আর এসব দেখার পর চৈতিকে আর সহ্যই করতে পারে না। সাক্ষ্য বুঝতে পারে চৈতি যদি থাকে তাহলে কোনোদিনও ভালো কিছু সম্ভব হবে না।